রূপকথার গল্প মানেই যে শুধু ছোটদের জন্য তা কিন্তু না, এর ভেতরেও ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকতে পারে দারুণ সব স্ট্র্যাটেজি। তো আজ আমরা ঠিক সেরকমই এক চতুর বিড়ালের প্ল্যানটা নিয়ে কথা বলবো। ভাবুন একবার, সামান্য একটা উত্তরাধিকারকে সে কি করে বুদ্ধির জোরে একটা আস্ত রাজ্যে বদলে দিয়েছিল। এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা বলতে পারেন কৌশলের একটা মাস্টার ক্লাস। কিন্তু প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? কোনো প্ল্যান থাকলে একটা সামান্য বিড়ালকে রাজ্যের সমান মূল্যবান সম্পদে পরিণত করা যায়? না, এটা কোনো ভাগ্য বা ম্যাজিক ছিল না। এর পেছনে ছিল একটা নিখুঁত পরিকল্পনা। চলুন তাহলে সেই প্ল্যানটা ঠিক কি ছিল সেটা আমরা ধাপে ধাপে দেখি। যে কোনো বড় স্ট্র্যাটেজির শুরুটা কিন্তু হয় একটা বড় সমস্যা দিয়ে। আর এই গল্পে আমাদের নায়কের সামনে তো ছিল রীতিমতো টিকে থাকার লড়াই। তার ভাইরা পেল কাজের জিনিস আর সে পেল বলতে গেলে কিছুই না। এই যে দেখুন, ভাগের কি অবস্থা। বড় ছেলে পেল জাতাকল, ব্যবসা চালানোর আর টাকা বানানোর উপায়। মেজো ছেলে পেল গাধা, যা দিয়ে মালপত্র আনা নেওয়া করা যাবে। দুটোই কিন্তু একদম সত্যিকারের অ্যাসেট। আর ছোট ছেলের কপালে কি জুটল? একটা বিড়াল, যার আপাতদৃষ্টিতে কোনো আর্থিক মূল্যই নেই। ভাবতে পারেন কি একটা হতাশাজনক পরিস্থিতি। কিন্তু জানেন তো, যখন হারানোর মতো আর কিছুই থাকে না, ঠিক তখনই কিন্তু সবচেয়ে দুঃসাহসী প্ল্যানগুলো মাথায় আসে। আর ঠিক এই পয়েন্ট থেকেই আমাদের গল্পের আসল নায়ক বিড়ালটা তার খেলা শুরু করল। আর ঠিক এখানেই এন্ট্রি হয় একজন সত্যিকারের স্ট্র্যাটেজিস্টের। যখন তার মালিক হতাশায় ডুবে আছে, তখন বিড়ালটা কিন্তু শুধু সান্ত্বনা দিল না, সে বরং একটা একেবারে কাজের প্ল্যান নিয়ে হাজির হল। গল্পের এই মুহূর্তটাকেই বলা যায় টার্নিং পয়েন্ট। মালিক দেখছে তার হতাশ বর্তমান, আর বিড়ালটা সে দেখছে এক উজ্জ্বল ভবিষ্যৎ। আর এখানেই সে তার প্ল্যানটা শুরু করার জন্য প্রথম ইনভেস্টমেন্ট বা বিনিয়োগটা চেয়ে নিল। ব্যাপারটা কিন্তু শুধু একজোড়া বুট আর একটা থলের ছিল না। স্ট্র্যাটেজিক্যালি যদি ভাবেন, এটা ছিল আসলে ব্র্যান্ডিংয়ের জন্য দরকারি সরঞ্জাম। এই ইউনিফর্ম পরেই তো বিড়ালটা তার মালিকের একটা বানানো পরিচয় নিয়ে সবার সামনে যাবে, তাই না? আচ্ছা, এবার আসা যাক বিড়ালের লং টার্ম গেমের প্রথম ধাপে। তার মূল লক্ষ্যটা কি ছিল? ব্র্যান্ড বিল্ডিং। একেবারে শূন্য থেকে তার মালিকের জন্য একটা বড়লোক বা অভিজাত পরিচয় তৈরি করা। কৌশলটা ছিল কিন্তু দারুণ। ইংরেজিতে একটা কথা আছে না, পারসেপশন ইজ রিয়ালিটি। লোকে যা ভাবে সেটাই সত্যি হয়ে দাঁড়ায়। বিড়ালটা জানত যে সরাসরি রাজার কাছে যাওয়া সম্ভব না, তাই সে তার মালিকের জন্য একটা কাল্পনিক পরিচয় তৈরি করল। আর উপহারগুলো ছিল সেই পরিচয়ের মার্কেটিং ক্যাম্পেইন। এখানে শব্দগুলো একটু খেয়াল করুন। আমার অভিজাত প্রভু। জাস্ট এই একটা লাইন দিয়ে বিড়ালটা একটা পুরো মিথ্যা গল্পকে সত্যি বলে প্রতিষ্ঠা করে দিল। এটা ছিল ইনফরমেশনের কি দারুণ ব্যবহার, তাই না? রাজার মনে একটা শক্তিশালী ধারণা তৈরি হয়ে গেল, আর ভবিষ্যতের রাস্তাও খুলে গেল। আর এটাই ছিল বিড়ালের প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। মার্কেটিংয়ের ভাষায় এটাকে ড্রিপ ক্যাম্পেইন বলা যেতে পারে। একটা উপহার দিয়ে যদি থেমে যেত তাহলে তো রাজা ভুলেই যেতেন, কিন্তু নিয়মিত উপহার পাঠিয়ে পাঠিয়ে সে রাজার মনে তার ওই কাল্পনিক প্রভুর একটা বিশ্বাসযোগ্য আর পজিটিভ ইমেজ বানিয়ে ফেলল। তো এখন নিশ্চয়ই পরিষ্কার হচ্ছে যে এই উপহারগুলোর উদ্দেশ্য শুধু রাজার মন ভালো করা ছিল না, আসল লক্ষ্যটা ছিল আরও অনেক বড়। কি সেটা? রাজপরিবারের সাথে সরাসরি একটা সম্পর্ক তৈরি করা। বিড়ালটা কিন্তু কোনো সাধারণ ধনসম্পদ চায়নি, সে চেয়েছিল একেবারে চূড়ান্ত ক্ষমতা। তো এবার আমরা চলে এসেছি প্ল্যানের একেবারে শেষ ধাপে, আর এটাই ছিল সবচেয়ে রিস্কি। এতদিন ধরে বানানোর সব নাম ডাক, সব বিশ্বাস, সবকিছু এখন একটা চালের ওপর নির্ভর করছে। এটাই সেই মাস্টার স্ট্রোক যেটা পুরো খেলাটা ঘুরিয়ে দেবে। যে কোনো বড় প্ল্যানেই তো একটা ফাইনাল হার্ডল বা শেষ বাধা থাকে, তাই না? এক্ষেত্রে সেই বাধাটা ছিল এক সর্বশক্তিমান দৈত্য আর তার দুর্গ। এক কথায় অদম্য একটা শক্তি। সামনাসামনি লড়াই করে জেতার তো কোনো প্রশ্নই ওঠে না। তাই বিড়ালটাকে এখানেও শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়েছিল। আর এই লাইনটাই ছিল বিড়ালের আসল চাল, তার তুরুপের তাস। এটা কিন্তু কোনো সাধারণ চ্যালেঞ্জ ছিল না, এটা ছিল যাকে বলে ইগো বেটিংয়ের একটা পারফেক্ট উদাহরণ। সে দৈত্যের শক্তিকে চ্যালেঞ্জ করল না, সে টার্গেট করল তার অহংকারকে। আর আমরা তো জানি, অহংকারী শত্রুরা প্রায় বোকার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই কৌশলটা আমাদের এটাই শেখায় যে বুদ্ধি থাকলে একটা অসম লড়াইও জেতা যায়। দেখুন, প্ল্যানটা ৩টা ধাপে কাজ করেছে। প্রথমত, শত্রুর দুর্বলতাটা খুঁজে বের করা, যেটা ছিল তার ইগো বা অহংকার। দ্বিতীয়ত, সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে একটা ফাঁদে ফেলা। আর সবশেষে, সুযোগ আসা মাত্রই ফাইনাল অ্যাটাক করা। আর ঠিক তাই হল।
দৈত্যটা তার অহংকারের ফাঁদে পা দিল, আর বিড়ালটা 1 সেকেন্ডও দেরি করল না। সুযোগটাকে কাজে লাগাল, ব্যাস, খেলা শেষ। অবশেষে এত কৌশল, এত ঝুঁকির পর এলো সেই চূড়ান্ত মুহূর্ত, মানে পুরস্কার পাওয়ার পালা। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নিখুঁত প্ল্যানের ফলাফলটা কি দাঁড়ালো। প্রথমেই চোখে পড়ার মতো যে অর্জন, সেটা হলো একটা বিশাল দুর্গ। এটা কিন্তু শুধু একটা বাড়ি না, এটা হলো স্থায়ী সম্পদ আর সামাজিক স্ট্যাটাসের প্রতীক। মানে তার মালিকের সেই বানানো পরিচয়টা এবার সত্যি হয়ে গেল। আর এভাবেই পুরো প্ল্যানটা তার ফাইনাল লক্ষ্যে পৌঁছে গেল। টাকা, পয়সার সম্মান সব কিছুর সাথে এবার যুক্ত হলো রাজ পরিবারের সাথে সম্পর্ক। ভাবুন তো, যে জার্নিটা শুরু হয়েছিল একজোড়া বুট দিয়ে, সেটা শেষ হলো রাজ্যের অংশীদার হয়ে। মানে বিড়ালের প্ল্যান 100% সফল। তাহলে পুরো ব্যাপারটা শোনার পর বিড়ালটাকে আমরা কি বলবো? একজন হিরো যে তার মালিকের ভাগ্য বদলে দিয়েছে, নাকি একজন জিনিয়াস কন আর্টিস্ট যে মিথ্যের ওপর দাঁড়িয়ে একটা সাম্রাজ্য তৈরি করেছে? হয়তো সফল স্ট্র্যাটেজির ধরনটাই এরকম, শেষ পর্যন্ত ফলাফলটাই ঠিক করে দেয় কোনটা ঠিক আর কোনটা ভুল। এই উত্তরটা না হয় ভাবার জন্যই তোলা থাক।